কোনো এক মাসের কোনো এক শুক্রবার নিকৃষ্ণ আঁধার ডিঙিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। সুদূর পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। ফরজের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দেয় হৈমন্তী, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। রাবেয়া কিছু সংখ্যক গাছ ছাদেও লাগিয়েছেন। হৈমন্তী প্রতিদিন ভোর সকালে গিয়ে গাছে পানি দিয়ে আসতো। ছাদের পূর্ব দিকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখত পৃথিবীতে সূর্যের আগমন। কিন্তু তুষারের জ্বালায় 3-4 দিন ধরে যাচ্ছে না সে। হৈমন্তীর সঙ্গে সঙ্গে তুষারও যে প্রতিদিন ভোরবেলা হাজির হয়ে যেত ছাদে হৈমন্তীকে বিরক্ত করতে। তবে আজ ছাদেতে বড্ড ইচ্ছে করছে হৈমন্তীর। সে ভাবে এতদিন না আসাই তুষারও হয়তো আজ আসবে না। একা একা ছাদের সময় কাটানো যাবে। বাইরে তখন শীতল বাতাসের সমাগম, হালকা শীত আবহাওয়া। হৈমন্তী ওড়না রেখে ভারী একখানা চাদর জড়িয়ে নিল দেহে। চোর ডাকাতের মতো ভীরু পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের এক পাশে বসার জন্য 2-3টে বেঞ্চ রাখা, এর অপর পাশেই গাছগাছালির টব। হৈমন্তী ধীর স্থির ভাবে গাছে পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরপর দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অনুভব হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হৈমন্তী। ঘাড়ে নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। অজানা ব্যক্তিটি এবার পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এসেছেন হৈমন্তিকা? হৈমন্তী চমকালো খুব। পেছন ঘুরতেই তুষারের বিস্তর বুকের সঙ্গে নাকে বাড়ি খেল। নাকে আলতো হাত বুলিয়ে 2 কদম পেছল সে। জোরালো গলার প্রশ্ন করলো, আপনি এখানে? আমি তো প্রতিদিনই আসি হৈমন্তিকা, আপনি লুকিয়ে বেড়ান। হৈমন্তী কি বলবে ভেবে পেল না। তুষার এখনো তার অনেকটা কাছে। হৈমন্তী অস্বস্তি হচ্ছে। অস্বস্তি ভরা কণ্ঠে সে বলল, দূরে সরে দাঁড়ান তুষার। তুষার বিনা বাক্যে সরে দাঁড়ালো। ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। হৈমন্তী সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। জ্বর কমেছে আপনার? নিজেই দেখুন বলে খানিক ঝুঁকলো তুষার। মুখ এগিয়ে হৈমন্তীর সামনাসামনি ধরল। হৈমন্তী চোখ বড় বড় করে তাকালো। তুষারের নেত্র জোড়ায় দুষ্টুমি ভরপুর। কপালের ব্যান্ডেজ খুলে ফেলায় ক্ষতস্থানে লম্বাটে এক আঁচড় দৃশ্যমান। ঠোঁট অল্প শুষ্ক। তার চাহিনি আর গভীর হতেই দ্রুত চোখ সরিয়ে নিল হৈমন্তী। কেন যেন প্রচন্ড রাগ হলো তার। তুষারের বক্ষে হালকা জোর প্রয়োগ ধাক্কা মারল সে। তুষার পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই তাকালো হৈমন্তীর দিকে। সে তখন পা চালিয়ে ছাদ থেকে চলে যাওয়ার উপক্রম করছে। তুষার পেছন থেকে ভীষণ শীতল নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, এই দাঁড়া হেমন্ত, কই যাচ্ছিস? উফ, কাজ আছে, এখন ডাকিও না তো, পরে এসে বলবো। বিরক্ত সহিত বলল হেমন্ত। হৈমন্তী এগিয়ে এসে তার কান মলে ধরল। চোখ রাঙে ধমক দিয়ে উঠল, তুই এখন বলবি? তোর ঘাড়ও এখন বলবে। এখন জলদি বল, এত ব্যস্ততা কিসের তোর? কান মলে ধরতেই চেঁচিয়ে উঠল হেমন্ত, আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। উফ, ছাড়ো না। হৈমন্তী ছাড়ল না, তবে হাতের বাঁধন খানিক ঢিলে করে দিল। তুই বলবি নাকি এবার গালে মারবো? বলছি তো, এমন করো কেন? তুষার ভাইয়ের সাথে কাজ করছি আমি। কি কাজ? আর বাইরে এত শব্দ কিসের? তুষার ভাইয়ের সব কাজিন আসছে আজকে, তাই রাতে ছোটখাটো একটা পিকনিক হবে, ওটার জন্যই শব্দ। এবার ছাড়ো।
হৈমন্তী কান ছেড়ে দিল। হৈমন্তী যাওয়ার আগে তাকে আবারও ধমক দিয়ে বলল, শব্দ কম কর তোরা, রুমে থাকা যাচ্ছে না। হেমন্ত তখন অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করতে লাগলো, সারাদিন শুধু ধমক আর ধমক। এটা আপু নাকি জল্লাদ? তুষার ভাইয়া যে কি দেখে আপুর প্রেমে পড়লো। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য। প্রকৃতি ঘন অন্ধকারে নেমে আসতে যাইছে, কিন্তু সফল হতে পারছে না। কৃত্রিম আলোয় এখনো আলোকিত চারপাশ। বিল্ডিংয়ের উঠোনে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে। তুষারের বয়সী কিছু ছেলে মেয়ে মাটির উঠোনে মুরগির মাংস রোস্ট করছে। তুষার তদারকি করছে সব। হৈমন্তী বারান্দা দিয়ে এক পলক দেখেছিল ওদের, এরপর আর যায়নি সেদিকে। এখন সন্ধ্যা 7:12। টেবিলে বসে পড়েছিল হৈমন্তী, তবে বাইরের প্রবল শব্দে সুষ্ঠুভাবে মনোযোগ দিতে পারছিল না পড়ায়। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। তবুও টেবিলে ঠাড হয়ে বসে আছে সে। রাবেয়া অনেকবার সবার সঙ্গে উঠোনে যাওয়ার জন্য তাগাদা দিয়েছেন তাকে। সে যাবে না বলে মন স্থির করে আছে। বাধ্য হয়ে রুমে এসে হাজির হলেন রাবেয়া। রোষপূর্ণ স্বরে বললেন, তোকে আমি কয়টা ডাক দিয়েছি হৈমন্তী, ওখানে গেলে কি এমন হবে? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? পড়া আছে আমার। পড়তে হবে না আজকে, ভালো একটা জামা পরে উঠানে চলে যা। ওরা ওখানে কত মজা করছে, তুই গাধার মতো রুমে পড়ে থাকবি কেন? এখানে গাধার কি সম্পর্ক মা? চোখ মুখ মুচকে বলল হৈমন্তী। কথাটা বেশ গায়ে লেগেছে তার। রাবেয়া কিছু বলবেন তার আগেই ড্রয়িং রুম থেকে হৈমন্তীর বাবা আশরাফ সাহেব হাঁক ছেড়ে উঠলেন, হেমন্তী মা, কথা বাড়াস না। হেমন্ত অনেকবার ডেকে গেছে তোকে, তৈরি হয়ে নে, জামা সবার ভালো লাগবে। আশরাফ সাহেবের কথা ফেলতে পারল না হৈমন্তী। না চাওয়া সত্ত্বেও তৈরি হয়ে নিল যাওয়ার জন্য। সাদামাটা একটা সবুজ রঙের জামা পরেছে হৈমন্তী। অলস পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় আসতেই হঠাৎ মুখোমুখি হয়ে গেল আফতাব সাহেবের সঙ্গে। হৈমন্তীকে দেখেই তিনি ভুরু কুঁচকে তাকালেন। প্রথমেই প্রশ্ন শুনলেন, উঠানে যাচ্ছ? হৈমন্তী ক্ষীণ আওয়াজে উত্তর দিল, জি আঙ্কেল। আফতাব সাহেব এবার একটু গম্ভীর হলেন। থমথমে গলায় বললেন, তোমার সেখানে যাওয়ার কোনো মানে তো আমি দেখছি না। জি। অবাক হয়ে জিজ্ঞেস করলো হৈমন্তী। ইতিমধ্যে বিস্ময়ে কপালে ভাঁজ পড়ে গেছে তার। আফতাব সাহেব খানিক কেঁপে আবারও বললেন, দেখো মেয়ে, তোমার উচিত তুষারের থেকে দূরে থাকা, অথচ সেই তুমিই তুষারের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করছো, ওকে সুযোগ দিচ্ছ। আমার তো এখন মনে হচ্ছে তুমি এই তুষারের মাথা বিগড়ে দিয়েছো, যাতে তুমি ওর গলায় ঝুলতে পারো। নয়তো আমার ছেলে তোমার মতো বয়সে বড় একটা মেয়ের দিকে ফিরেও তাকায় নাকি? বলেই অতি গর্বের সঙ্গে তার ছেলের হাসি দিলেন তিনি, যেন হৈমন্তীর ওপর সব দোষ দিয়ে তিনি ভীষণ আনন্দিত। এরপর হঠাৎই কাঠিন্য ভাব নিয়ে বললেন, আমার ছেলের থেকে দূরে থাকো, ওর আশেপাশেও যাতে তোমাকে না দেখি। হৈমন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারল না। ভাবতে লাগলো আসলে কি সুযোগ দিচ্ছে তুষারকে। হৈমন্তীর আর যাওয়া হলো না উঠোনে। নিস্তেজ পায়ে নিজ ফ্ল্যাটে এসে হাজির হলো হৈমন্তী। তাকে ফিরে আসতে দেখে অবাক হলো আশরাফ সাহেব। জিজ্ঞেস করলেন, কিরে মা, ফিরে এলি যে? ভালো লাগছে না বাবা, যাব না। নিষ্প্রভ স্বরে জবাব দিল হৈমন্তী। রাবেয়া ভ্রু কুঁচকালেন। যাবি না মানে? এই নাকি সুন্দর যাচ্ছিলি, আবার কি হলো? মাথা ব্যথা করছে মা, ঘুমাবো। ঘুমাবি মানে? আমার রাগ উঠাস না হৈমন্তী, চুপচাপ সবার কাছে যা। হৈমন্তী বিরস চোখে এক পলক মায়ের দিকে তাকালো, অতঃপর কথা অমান্য করে চলে গেল নিজ রুমে। হালকা শব্দে লাগিয়ে দিল দরজা। রাবেয়া রোষপূর্ণ চাহিনি মেলে ধরলেন হৈমন্তী যাওয়ার পথে। কপট রাগ দেখিয়ে বললেন, দেখেছো তোমার মেয়েকে? একটা কথাও শোনে না, একে নিয়ে যে আমি কি করি। আশরাফ সাহেব দ্বিরুক্তি করে উঠলেন, আহা, এত কথা বলো না তো, আর হয়তো সত্যিই মাথা ব্যথা করছে। তুমি বরং এক কাজ করো, ফ্রিজে থেকে বরফ নিয়ে ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল হৈমন্তী। ঠোঁটে তার লাল রঙা লিপস্টিক। যাওয়ার সময় রাবেয়া জোর করে রাগিয়ে দিয়েছিল। রুক্ষ শক্তিতে বাম হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিল সে।
সঙ্গে সঙ্গে ঠোঁটের আশপাশ হাতের তালু স্বল্প লালে আচ্ছাদিত হলো। হৈমন্তী শটাং হয়ে শুয়ে নিষ্পলব চেয়ে রইল সিলিংয়ের দিকে, চেয়ে রইল প্রায় অনেকক্ষণ, নির্জীব অনুভূতি শূন্য হয়ে। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসলো। আচ্ছা, সব দোষ কি সত্যিই তার? সব কিছুর জন্য শুধুই কি সে দায়ী? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। নয়ন জোড়ায় অশ্রু খেলতে লাগলো, গাল বেয়ে গলা অবধি ছুটতে লাগলো সেগুলো। তখন শীতের মাস, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। হৈমন্তী স্পর্শ মনে আছে তারিখটি 12ই ডিসেম্বর। এই দিনটিতেই অচেনা এই রংপুরের 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে থাকতে এসেছিল হৈমন্তীর পরিবার। সেই দিনই প্রথম সে তুষারকে দেখেছিল। উঠোনের এক কোণে এক বেঞ্চে কপালে হাত রেখে শুয়ে আছে এক যুবক। হৈমন্তী এক পলক সেদিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নেয় ধীর গতিতে। হৈমন্তী প্রকৃতি প্রিয় মানুষ। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির নির্মম বাতাস উপভোগ করা যেন তার নিত্যদিনের অভ্যাস। প্রতিদিনকার মতো বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করার পাশাপাশি একটা জিনিস ভীষণভাবে প্রভাবিত করে তাকে। রোজ উঠোনের মধ্যিখানের এক বেঞ্চে একটা ছেলেকে বসে থাকতে দেখেছে, একদম চুপচাপ, মাথা নিচু করে, মলিন মুখে। ভার্সিটি যাওয়া আসার সময়ও ছেলেটি নিশ্চুপ অভিব্যক্তিতে এভাবেই বসে থাকা বিশেষভাবে খেয়ালে আসে তার। ছেলেটির কি কোনো কাজ নেই? প্রতিদিন ওভাবে চুপচাপ বসে থাকে কেন? কৌতূহল জাগলেও হৈমন্তী কখনো আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে চায়নি। কেমন জড়তা কাজ করতো ওর মাঝে, কেননা ছেলেটিকে তার চেয়ে বড়ই মনে হতো হৈমন্তীর। এভাবে বেশ কিছুদিন চলল। একদিন হেমন্ত থেকে জানতে পারলো ছেলেটি তার চেয়ে ছোট, অনার্সে ভর্তি হয়েছে এবার, বাড়িওয়ালার একমাত্র ছেলে। মুহূর্তেই হৈমন্তীর সব জড়তা কেটে গেল। অজানা কৌতূহলগুলো গভীরভাবে জেঁকে বসলো মস্তিষ্কে। ছেলেটা তো তার ছোট ভাইয়ের মতোই, সেই হিসাবে কথা তো বলাই যায়। এরপর থেকে বারান্দায় দাঁড়িয়ে হৈমন্তী সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতো ছেলেটিকে। মাঝে মাঝে চোখাচোখি হলে তুষার ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকতো কিছু সেকেন্ড। তারপর যখন দেখতো হৈমন্তী তার থেকে চোখ সরাচ্ছে না, তখন বিরক্ত সহিত চলে যেত সেখান থেকে। ছেলেটাকে জ্বালাতে হৈমন্তীর বেশ ভালো লাগতো। সে ইচ্ছে করে আরও বেশি তাকিয়ে থাকতো তুষারের মুখপানে। এরপর একদিন সাহস করে তুষারের কাছে যায় হৈমন্তী। তুষারের পাশে বসে কোনো ভনিত ছাড়াই জিজ্ঞেস করে, আপনার নাম কি? তুষার এক পলক তাকায়, গম্ভীর স্বরে জবাব দেয়, তুষার। ও, আমার নাম হৈমন্তী। তুষার তখন আপন মনেই অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, হৈমন্তিকা। যা শুনতে পেয়ে হেসে ফেলে হৈমন্তী, বলে, আমার নাম হৈমন্তিকা না তো, হৈমন্তী। আর আমি কিন্তু আপনার চেয়ে অনেক বড়, তাই আমাকে আপু বলে ডাকবেন। না। প্রতি উত্তরে তুষার হ্যাঁ না কিছুই বলল না। হৈমন্তী আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুষার, আপনি সবসময় এভাবে চুপচাপ বসে থাকেন কেন? বিরক্ত হন না? এবারও নিশ্চুপ তুষার। তুষারের ব্যবহারে তেমন ভাবান্তর ঘটল না হৈমন্তী। সে ভেবেই রেখেছিল এমন কিছু ঘটবে, সুতরাং হৈমন্তী তার মতোই বকবক করতে লাগলো। মাঝখানে যেতেই তুষারের ব্যবহারে পরিবর্তন এলো। আগে শুধু হৈমন্তী কথা বলতো, তুষার চুপচাপ বসে শুনতো, শুধু কোনো কথা বলতো না, মাথা নিচু করে রাখতো সবসময়। কিন্তু এখন সেও হৈমন্তীর সঙ্গে মন খুলে কথা বলে। হঠাৎ হঠাৎ গালে হাত রেখে নিমেষহীন চেয়ে রয় হৈমন্তীর মুখ পানে। মাঝে মাঝে এমন সব আবেগ মাখা কথা বলে হৈমন্তী ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। তবে অত ঘাঁটায় না ব্যাপারগুলো। কিন্তু দিনে দিনে তুষারের আচরণ আরও পাল্টাতে শুরু করে। হৈমন্তীর প্রতি তীব্র অধিকার বোধ যেন তার মাঝে সর্বদা বিরাজমান। তাই তো হৈমন্তী সরে এসেছিল তুষারের থেকে। রূঢ় আচরণে নিজেকে শক্ত করে রেখেছিল। চড়ও তো মেরেছিল তুষারকে, তাহলে সে দোষী কিভাবে হলো? এক পর্যায়ে হৈমন্তীর মনে হলো না, সব দোষই তারই। তুষারের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলাটাই ছিল তার দোষ, মারাত্মক ভুল, যার শাস্তি হিসেবে অন্যের কথা শুনতে হচ্ছে তাকে। রাতে বেশ দেরি করে ঘুমায় হৈমন্তী। ফলস্বরূপ সকালে উঠতে দেরি হয়ে যায় তার। ফজরের নামাজ কাজা হয়ে যায়। ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ আদায় করে সে। এরপর অলস পায়ে সোফায় গিয়ে বসে।
আশরাফ সাহেব সেখানে বসে বসেই খবর দেখছিলেন। মেয়েকে নিজের পাশে বসতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। স্নেহ ভরা স্বরে বললেন, শরীর ঠিক আছে তো মা? মাথা ব্যথা আছে এখনো? না বাবা। কথাটা বলে কিছুক্ষণ চুপ রইল সে। হাঁসফাঁস করতে লাগলো। এরপর ক্ষীণ আওয়াজে বলল, বাবা, এই বাসাটা আর ভালো লাগছে না আমার, অন্য বাসা দেখো। আশরাফ সাহেব অবাক হলেন। কেন মা? রাবেয়া মাঝখান দিয়ে ফোড়ন কেটে বললেন, কেন বাসা পাল্টাবে কেন? কি সুন্দর ছাদে গাছ রাখার সুবিধা আছে এখানে, কি খোলামেলা, তার উপর প্রতিবেশীদেরও কি সুন্দর আচরণ। রাবেয়ার কথায় তাল মিলিয়ে আশরাফ সাহেবও বললেন, হ্যাঁ মা, তাছাড়া তোর ভার্সিটি, আমার অফিস আর হেমন্তর স্কুলও তো এখান থেকে কাছে, তাহলে অসুবিধাটা কোথায়? আশরাফ সাহেব এমনভাবে বললেন যে আর দ্বিরুতি করতে পারল না হৈমন্তী। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেললো মাত্র। সেদিন আর ভার্সিটি যাওয়া হলো না তার। ঘর থেকেই বের হলো না। বিকেলের দিকে একটু ছাদে যেতেই ছাদের এক কোণে তুষারকে দেখে থমকে গেল হৈমন্তী। তুষার তখনও দেখেনি তাকে। তড়িৎ গতিতে উল্টো পায়ে আবার ফিরতে নিলেই পেছন থেকে তুষার গমগমের স্বরে ডেকে উঠল, দাঁড়ান হৈমন্তিকা। তুষারের বলা এই একটি বাক্য শুনে ভড়কে গেল হৈমন্তী। তুষার দেখে ফেলেছে তাকে। ডাক শুনেও দাঁড়ালো না সে, বরং পায়ের গতি আরও বাড়িয়ে দিল। পেছন থেকে তুষার অনবরত ডেকে যাচ্ছে। হৈমন্তী তবুও থামল না। মনে মনে প্রতিজ্ঞা করল সে তুষারের সাথে কথা বলবে না, তুষারের সামনেই যাবে না আর। ডাকতে ডাকতে এক সময় চুপ হয়ে গেল তুষার। কিন্তু তার পায়ের শব্দ তীব্রভাবে শুনতে পাচ্ছে হৈমন্তী। তার সঙ্গে সঙ্গে তুষারও সিঁড়ি ভেঙে নিচে নামছে। 3 তলায় আসতেই তুষারকে নিজের কাছাকাছি অনুভব করলো সে। আরও দ্রুত পা চালানোর আগেই পেছন থেকে তার হাত খপ করে ধরে ফেলল তুষার। শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। হৈমন্তী ভীষণ চমকালো। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, এগুলো কি ধরনের অসভ্যতা তুষার? হাত ছাড়ুন। আপনাকে এতগুলো ডাক দিয়েছি আমি, শুনেননি? হৈমন্তী মুখ শক্ত করে জবাব দিল, না। কালকে আসেননি কেন হৈমন্তিকা? তুষারের কণ্ঠে কোনো রাগ নেই। কণ্ঠস্বর একদম শীতল, ঠান্ডা, তবে অভিমানে ভরপুর। হৈমন্তী অন্যদিকে চেয়ে উত্তর দিল, ইচ্ছে হয়নি তাই, এবার ছাড়ুন। বলে হাত ছাড়ানোর চেষ্টা করলো সে। তুষার হাতের বাঁধন আরও শক্ত করলো। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই হৈমন্তীকে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। হৈমন্তী পরনে ঘরের এক আধ পুরানো সবুজ রঙা কামিজ, ম্যাচিং ছাড়া নীল ওড়না এবং সাদা পায়জামা। এই অবস্থায় তুষার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? বিরক্তিতে মুখ পাংশটে হয়ে গেল হৈমন্তীর। ইতিমধ্যে বিল্ডিংয়ের বাইরে এসে গেছে তারা। দারোয়ান চাচার সামনে গিয়ে যখন তুষার তাকে টেনে নিয়ে যাচ্ছিল, দারোয়ান চাচা কিভাবে হাসছিলেন তখন ভাবতেই লজ্জা লাগছে হৈমন্তীর। সে আবারও হাত ছাড়ানোর ব্যর্থ প্রয়াস করতে লাগলো। রাগী গলায় ধমক দিল, আপনার সমস্যা কি তুষার? আমার হাত ছাড়ুন, নইলে আবার জ্বর খাবেন আমার হাতে, বেয়াদব কোথাকার। তুষার জবাব দিল না। রাস্তার ওপাশে নিয়ে গেল। বিল্ডিংয়ের বিভিন্ন মানুষের যাতায়াত রাস্তায়। তাদেরকে এভাবে হাত ধরা অবস্থায় দেখে ওরা কি ভাববে? তুষার কি নির্বোধ হয়ে গেছে? হৈমন্তী আরও বেশ কয়েকবার হাত ছাড়তে বলল। তুষার আগের মতোই নিশ্চুপ, নির্বিকার আর নির্লিপ্ত। হৈমন্তী নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। মুক্ত হাতটি দিয়ে জোরে চড় মারল তুষারের ডান গালে। ভাবল তুষার হয়তো এবার হাত ছাড়বে, কিন্তু আশানুরূপ তেমন কিছুই ঘটল না। তুষারকে আগের চেয়েও বেশি নির্লিপ্ত দেখালো এবার। হৈমন্তীর দিকে একবার তাকালো না পর্যন্ত। তবে চোয়ালখানিক শক্ত হয়ে এলো তার। তুষার একটা রিক্সা ডাকলো। আগোছালো হৈমন্তীকে নিয়ে যেতে লাগলো কোনো এক জায়গায়। ততক্ষণে হৈমন্তীও প্রশ্ন করতে করতে ক্লান্ত। হাল ছেড়ে চুপচাপ বসে আছে তুষারের অল্প দূরত্বে। তুষার তখনও তার হাত ছাড়েনি। আঙুলের ভাঁজে আঙুল রেখে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। কোনো এক নদীর তীর, ছোটোখাটো কিছু নৌকা, স্টিমার নদীর বুকে ছেড়ে ছুটে চলেছে। পানিতে পানিতে তাণ্ডব ঘটছে।
তীব্রভাবে ঢেউ বহমান, বাতাসের আনাগোনা প্রচণ্ড। কোনো মতে করা খোপা ঢিলে হয়ে কাঁধে এসে ঠেকেছে হৈমন্তীর। ছোট্ট চুলগুলো উন্মুক্ত কাঁধে বিঁধে গিয়ে কি ভীষণ চুলকাচ্ছে। হৈমন্তী আবারও হাত খোপা করতে লাগলো। তার পাশে দাঁড়ানো তুষার মুগ্ধ হয়ে দেখতে লাগলো প্রেয়সীর চুল বাঁধা। এক মনে চেয়েই রইল, পলক ফেলল না একদমই। হৈমন্তীর খেয়ালে এলো না তা। হাত নামিয়ে ক্রুদ্ধ চোখে জিজ্ঞেস করলো, বারবার মানা করা সত্ত্বেও আমাকে এখানে এনেছেন কেন? হৈমন্তী থেকে চোখ সরালো না সে। নদীর দিকে তাকিয়ে আওড়ালো, ধরুন আপনি একটা পিকনিকের আয়োজন করলেন, সবাই জানলো পিকনিকটা আপনি করেছেন আপনার কাজিনদের জন্য, অথচ আপনার মনে অন্য কিছু। প্রতিদিনের চেয়ে আরেকটু বেশি সময়ের জন্য একজনকে দেখার তাড়নায় পিকনিকটি আয়োজন করেছেন আপনি। ওই একজনকে বারবার ডেকে পাঠিয়েছেন পিকনিক আসার জন্যে, তবুও সে আসলো না এবং আপনি তবুও অপেক্ষা করে গেলেন ওই একজনের জন্য। একসময় পিকনিক শেষ হয়ে গেল, তখনও তার আসার নাম নেই। তাকে একটাবার দেখার ব্যাকুল ইচ্ছায় আপনি তার বারান্দায় দাঁড়িয়ে রইলেন প্রায় ভোর অবধি, কিন্তু ফলাফল শূন্যই রয়ে গেল। তখন আপনার কেমন অনুভূতি হবে? কষ্ট হবে না? দহন সৃষ্টি হবে না মনে? একটু থামলো তুষার। হৈমন্তী চোখে চোখ রেখে বলল, আমি অপেক্ষা করেছিলাম হৈমন্তিকা, আপনি আসেননি। মুহূর্তেই হৈমন্তীর বক্ষস্থলে বয়ে গেল এক নিদারুণ যন্ত্রণায় অনুভূতি। কেমন দোটানায় পড়ে গেল সে। কেন যেন মনে হতে লাগলো তুষারের জন্য তার মনে অন্য এক অনুভূতি সৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে হৈমন্তীর আমি নামক ব্যক্তিটি গোপনে চিৎকার করে উঠল, এ পাপ হৈমন্তী, এ অসম্ভব। হৈমন্তী দমে গেল। অতি সন্তপন্নে ক্ষীণ অনুভূতিগুলো আড়াল করে ঝাঁঝালো স্বরে বলল, আমি এখনই বাসায় যাব। বুক চিরে এক সুগভীর পীড়াদায়ক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তুষারের। কিছু সময় নির্বিশেষে চেয়ে দেখলো হৈমন্তীকে, এরপর বলল, চলুন হৈমন্তিকা। রিক্সা এসে থামলো বিল্ডিং এর সামনে। গেটের মাঝে বড় বড় করে লেখা তৈমুর ভবন। তুষার তৈমুর, তুষারের পুরো নাম। তুষার নামেই এই বিল্ডিংটি তৈরি। আফতাব সাহেব ভীষণ ভালোবাসেন তার ছেলেকে, তেমনি শাসনও করেন। তিনি নিশ্চয়ই তার ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে রেখেছেন। সেখানে তো তার ছেলে তার কথা শুনছেই না, বিপথে হাঁটছে। নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা তো কোনো সঠিক কাজ নয়। সমাজ কি বলবে, আত্মীয় কি বলবে? তার চেয়ে বড় কথা ভবিষ্যতের কি হবে? ছোট ছেলের সঙ্গে কি চিন্তাধারণার মিল হবে? তাছাড়া হৈমন্তীর বাবাও হৈমন্তীকে নিয়ে অনেক আশা। সে আশা কিভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে সে? হৈমন্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুষার তার আগেই হাঁটছে। একেবারে 2 তলা পর্যন্ত এগিয়ে দিল সে। দরজার কাছাকাছি এসে হৈমন্তী যেতে নিলেই তুষার সুপ্ত আবদার করে উঠল, আপনাকে একটু জড়িয়ে ধরি হৈমন্তিকা। বলে উত্তরের আর অপেক্ষা করল না সে। হুট করে জড়িয়ে ধরল হৈমন্তীকে। নিজের বুকের সঙ্গে গভীরভাবে ঠেকিয়ে রাখলো ওর মাথা। হৈমন্তী শক্ত হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। তুষারের বুকে ধাক্কা দিয়ে কাঁপা গলায় তেজ ঢেলে আদেশ দিল, সরুন তুষার। তুষার একটু নিবিড় হতেই হৈমন্তীর কণ্ঠ থেমে গেল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।